করলাম সুরেশ ভাই। হ্যাঁ অনেকটা 12:30 প্রায় 4 ঘন্টা হ্যাঁ। তো এরপরে আবার কাউতিয়া আমাদের মত বিনিময় সভা আছে, সাবেক কাউতিয়া নিয়ে তারা নিচে অপেক্ষা করছে। তারপরে আবার আমাদের সদর মেট্রো থানার যে সাবেক পৌর যেটা আমাদের আটটি ওয়ার্ড, সেটার আবার মত বিনিময় সভা আছে রাতে, আজকে 3টা মত বিনিময় সভা। আজকে এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপস্থিত আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহসভাপতি, আমাদের প্রিয় নেতা মরহুম অধ্যাপক ইমরান সাহেবের সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আলহাজ নাজিমউদ্দিন সাহেব সহ উপস্থিত আমার বাবার অত্যন্ত প্রিয় এবং আরেক সহযোদ্ধা অ্যাডভোকেট সুলতানুদ্দিন সাহেব সহ এখানে যারা আছেন তারা সকলেই তার সহযোদ্ধা মান্নান সাহেব, আমাদের অ্যাডভোকেট ডক্টর শহীদুজ্জামান সাহেব এবং আমাদের আরেক সহসভাপতি গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহসভাপতি রুশদি আহমেদ এবং আমাদের গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্র নেতা এবং অধ্যাপক মান্নান সাহেবের বিশ্বস্ত হাতিয়ার যিনি ছিলেন সুরুজ আহমেদ সহ অনেক নেতৃবৃন্দ, সকলের নাম নিতে গেলে আরো সময় লাগবে, আমাকে ক্ষমা করবেন। উপস্থিত বাসন থানা বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সকলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। তো আজকে এখানে আমরা এই দীর্ঘ 4 ঘন্টা আমাদের নেতৃবৃন্দ আপনাদের বক্তব্য শুনেছেন, যেটা তৃণমূল থেকে উঠে আসা যে কথাগুলো সেগুলো আমরা আজকে শুনেছি। তো আরো হয়তো অনেকে বক্তব্য রাখতে পারতেন, সময়ের অভাবে রাখতে পারেননি। ইনশাআল্লাহ আগামীতে যে কর্মী সভার কথা বলেছেন সুরজ ভাই, খুব শিগগিরই আমরা আরেকটি কর্মী সভা সেই বাসন থানায় করব। সেখানে আমরা দীর্ঘক্ষণ প্রয়োজনে সারাদিন আমরা সকলের মতামত নিব। তো আসলে এই মত বিনিময় সভার উদ্দেশ্য ছিল যে এখানে আমাদের যে বাসন থানার কমিটি আছে, থানা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের যে কমিটিগুলো আছে, আসলে কমিটি তো একটা নাম্বারে আমাদেরকে মানে স্থির থাকতে হয়, যে একটা ওয়ার্ড কমিটি হয়তো 71 জনের হয় বা 101 নম্বরের হয়, কিন্তু বিএনপির নেতাকর্মীর সংখ্যা তো আসলে অনেক, তাদের সবাইকে কিন্তু আমরা কমিটিতে অ্যাকোমোডেট করতে পারি না। কারণ কমিটি করার সময় এটা একটা সাংগঠনিক প্রসেস, এই প্রসেসের সময় আমাদেরকে একটা নাম্বারের মধ্যে স্থির থাকতে হয়। কিন্তু আমাদের যারা কর্মী, বিএনপির কর্মী, জিয়াউর রহমান সাহেবের কর্মী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মী, তারেক রহমানের সৈনিকেরা এবং আপনারা যারা আছেন ধানের শীষকে ভালোবাসেন, বিএনপিকে সমর্থন করেন, এরকম অসংখ্য রয়ে গেছেন যাদেরকে আমরা অ্যাকোমোডেট করতে পারিনি। এছাড়াও আবার বিগত এই ফ্যাসিবাদ সরকারের আমলে আমরা অনেককে কিন্তু কমিটিতে হয়তো সংযুক্ত করতে চেয়েছি, কিন্তু তার কোনো ব্যক্তিগত সমস্যার কারণে, কারণ হয়তো তার ছেলে প্রশাসনে আছে বা আর্মিতে আছে, তখন সে বলছে যে না, আমার সমর্থন আছে এই দলের প্রতি, আমার ভালোবাসা আছে, কিন্তু আমাকে দয়া করে ইনক্লুড করেন না, কারণ করলে আমার ছেলের চাকরিটা চলে যাবে। এরকমও কিন্তু অনেক ঘটনা আছে। আসলে যেহেতু আমরা দীর্ঘ সময় আন্দোলন সংগ্রামে ব্যস্ত ছিলাম এবং ফ্যাসিবাদ সরকারের মামলায় হামলায় নির্যাতিত ছিলাম, লুকিয়ে লুকিয়ে আপনারা ঘর বাড়িতে থাকতে পারেন নাই, আপনারা আন্দোলন সংগ্রাম করছেন। তারপর তো সেখান থেকে আসলে আমাদের অতটা যাচাই বাছাই করার মতো সময় সুযোগ কিন্তু ছিল না। তারপরও
দেশ নায়ক তারেক রহমান সাহেব উনি যখন আমাদেরকে দায়িত্ব দিলেন, আমরা চেষ্টা করেছি গাজীপুর মহানগরের 8টি থানায় 8টি কমিটি গঠন করার জন্য, এবং সেই কমিটি যখন আমরা গঠন করি সেখানে কাউন্সিল অনেক জায়গায় আমরা করতে পারিনি। আপনারা জানেন যে পুলিশ এসে সেখানে বাধা দিচ্ছে, কারণ আমরা এই বিএনপির নেতা কর্মীরা আজকে যেভাবে এখানে বসে আছি এভাবে কোথাও কি আগে আমরা বসতে পারতাম না? পারতাম না। তো বন্ধুগণ, ভুল ত্রুটি থাকতে পারে এবং আমাদের দলে কিছু নেতা কর্মী থাকতে পারে যারা আজকে বিভ্রান্ত বা বিপথে চলে গেছে 5 তারিখের পরে। আপনারা জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় খুব কঠোর নির্দেশনা দিয়েছেন এবং উনি কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছেন। কোথাও কোথাও হয়তো লঘুপাপে গুরুদণ্ড হয়ে যাচ্ছে, কারণ সেটা এখন বিচার বিশ্লেষণের সুযোগ আমাদের নেই। কারণ এখন আগে যার বিরুদ্ধে অভিযোগ আসছে আমাদের দল থেকে কিন্তু মোটামুটি ব্যবস্থা নেওয়া হচ্ছে, পরবর্তীতে সেগুলো যাচাই বাছাই করে কেউ যদি নির্দোষ থাকে তাকে আবার দলে ফেরত নেওয়া হবে। আর এমন যদি কেউ থাকে যে দোষী, যে অপরাধ করেছে কিন্তু তার এখনো সাজা হয়নি, আপনি বিশ্বাস রাখতে পারেন যে আজ হোক কাল হোক তার সাজা হবে। কারণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এই দেশের মানুষের কাছে অঙ্গীকার করেছেন একটি পরিবর্তনের জন্য, যে একটি পরিবর্তিত বাংলাদেশ উনি বাংলাদেশের মানুষকে উপহার দিবেন। তো সেই জন্য আমাদের দল থেকে যারা বিপদগামী আছে তাদেরকে নিয়ে তো আমরা পথ চলতে পারবো না। এই আপনারা বললেন আপনাদের বক্তব্যে উঠে এসে যে 2, 4, 5 জন মানুষ যারা দলের বদনাম করছে, তারা এমন কিছু কাজ করছে যে কারণে আমাদের দলের ক্ষতি হচ্ছে। তো আজকে এই যে আমরা, আপনারা যারা এখানে বসে আছেন বিএনপির কর্মীরা, তারা এত নির্যাতন সহ্য করেছি, এত অত্যাচার সহ্য করেছি বিগত ফ্যাসিবাদ আমলে, এত মামলা, এখনো তো আপনাদের মাথায় মামলা আছে, সে মামলা কি উঠে গেছে? আপনার আমার মাথায় যে মামলা আছে সে মামলা কি উঠে গেছে? যায় নাই। আমাদের নেতা কিন্তু সেই 5 তারিখের পর থেকেই বারবার আমাদেরকে সতর্ক করছেন, এখনো করছেন এবং ব্যবস্থাও নিচ্ছেন। আমাদেরকে আরো সচেতন হইতে হবে এবং সেই জন্যই আজকের এই মত বিনিময় সভা। কারণ আমাদের মধ্যে হয়তো যে ঐক্য থাকা দরকার ছিল সেই ঐক্যটা বর্তমানে নেই, কারণ অনেকে অনেক কিছুতে ব্যস্ত হয়ে গেছে। কিন্তু আমাদেরকে জায়গায় ফিরে আসতে হবে, চিন্তা করতে হবে যে আগামীতে একটি নির্বাচন, কারণ গত 3টি যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন তো ছিল, একটা ছিল বিনা ভোটের নির্বাচন, আরেকটা হয়েছিল নিশিরাতের নির্বাচন, আরেকটা হয়েছিল আমিরামি নির্বাচন। সব কিন্তু ভোটারবিহীন নির্বাচন। পুরোগুলো ছিল ভোটারবিহীন নির্বাচন, কারণ শেখ হাসিনা ক্ষমতায় ছিল প্রশাসনের এবং পুলিশের বন্দুকের নলের উপরে। তো আমাদেরকে তো একটি মানুষের ভোটের, জনগণের ভোটের নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে হবে নাকি? সেই কারণে আমাদেরকে মানুষের মন জয় করতে হবে। বাংলাদেশের অধিকাংশ মানুষ বর্তমানে, আমরা যে এই যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, আপনারা জানেন মানুষ আপনাদের প্রতি সমর্থন জানিয়েছে। সেটা আপনারা যখন যেখানে বসেছেন, বাজারে বসেছেন, চা খাইতে বসছেন বা এলাকায় গেছেন, তখন কিন্তু আপনারা বুঝতে পারছেন যে মানুষ আপনাদেরকে চায়, মানুষ বিএনপির প্রতি সমর্থন দিয়েছে যে এই হাসিনা কবে যাবে। কিন্তু বর্তমান অবস্থা আমাদেরকে একটু সতর্ক হইতে হবে, কারণ আমাদের এই যে আপনারা বললেন যে কিছু বিপদ
পথভ্রষ্ট যারা নেতাকর্মী আছে তাদের কারণে হয়তো আমাদের কিছুটা বদনাম হচ্ছে। আর আরেকটি দল জামাত ইসলাম, যারা আসলে মুনাফিকের দল, কারণ তারা দেখেন যে বাংলাদেশ হচ্ছে গিয়ে 90% মুসলিমের দেশ, এইখানে তারা ইসলামের প্রচারণার নামে তারা আসলে তাদের রাজনীতির প্রচারণাটা করছে। আমরা জানি যে আপনারা এলাকায় এলাকায় এখানে তাদের মহিলা সংগঠন যারা আছে তারা তালিমের নামে গিয়ে বিভিন্ন ঘরে ঘরে ঢুকছে এবং আমাদের মা বোনদেরকে বিভ্রান্ত করছে যে আপনাদেরকে জান্নাতের টিকিট দিচ্ছে। কিন্তু আপনারা জানেন যে জামাত ইসলাম কি আসলে মূল ইসলামের ধারক বাহক? হ্যাঁ, আমাদের দেশে তো আরো অনেক ইসলামিক দল আছে। আর আমরা যারা ইসলাম ধর্ম পালন করি, যারা মুসলিম আছি, যারা জামাত করে না, তারা কি ইসলামে বিশ্বাস করে না? তো তারা এভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং অনেক জায়গায় দেখছি যে এখন সনাতন ধর্মাবলম্বীরাও জামাতে যোগ দিচ্ছে। তো আমি কালকেই না আজকেই একটা পত্রিকায় দেখলাম যে 25 জন বোধহয় সনাতন ধর্মাবলম্বী মানুষ, তারা ওরকম করো না, হয়তো আমাদের নিম্নবিত্ত পরিবারের মানুষ, তাদেরকে হয়তো যে কোনো কারণে হোক, কোনো কিছুর আশায় বা প্রত্যাশায় বা পয়সার লোভে হয়তো তারা যোগ দিছে। তো তারা একদিকে ইসলাম প্রচার করে, একদিকে কোরআন শরীফ নিয়ে দিয়ে আসে, আরেকদিকে তারা সনাতন ধর্মাবলম্বীদের মানুষদেরকে তাদের দলে যুক্ত করছে। তাহলে তারা ধর্মীয় রাজনৈতিক দল হইল কিভাবে? তারা দেশটাকে অস্থির করে রেখেছে পিয়ার করে। আসলে তারা নির্বাচন চায় না। আপনারা জানেন যে 5 তারিখ পরবর্তী সময় নির্বাচন হয়ে যাওয়া উচিত ছিল খুব শীঘ্রই। এই যে নেপালে গণঅভ্যুত্থান হয়েছে, নেপালে কিন্তু নির্বাচন দিয়ে দিয়েছে মার্চের 6 তারিখ হবে, 6 তারিখে নির্বাচন দিয়ে দিয়েছে। আজকে যদি আমাদের দেশেও নির্বাচনটা আগে হয়ে যেত, তাহলে কি দেশে এই যে অরাজকতা এবং অস্থিরতা চলছে, এটা থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পেত এবং একটি রাজনৈতিক দল, রাজনৈতিক সরকার আসলে দেশে স্থিতিশীলতা ফিরে আসতো। এবং এই যে অরাজকতাগুলো হচ্ছে, আমাদের এই যে আপনারা বলেন যে যারা আমাদের দলের মধ্যে হোক আর যে দলেই হোক, তাদের বিরুদ্ধে তো প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না। প্রশাসন দেখে শুনে ব্যবস্থা নিচ্ছে, কারণ প্রশাসনের মধ্যেও কিন্তু আওয়ামী লীগের দোসররা আছে এবং তারা এখনো তাদের সেই ব্যবসা বাণিজ্য চলমান। আমাদের বিএনপির অনেক নেতার নামে এখনো মামলা হচ্ছে, বাদপুর সদরের নামে মামলা হচ্ছে, এই যে আব্দুল খালেক সাহেব বললেন। তো এই যে মামলা বাণিজ্য হচ্ছে, এটা কি প্রশাসনের সহযোগিতা ছাড়া? কারণ এই প্রশাসন তো সেই হাসিনার প্রশাসনই, এক জায়গা থেকে খালি আরেক জায়গায় নেওয়া হয়েছে। জামালপুরেরটা আনছে গাজীপুর, গাজীপুরেরটা নিছে জামালপুর, এই তো হয়েছে। তো তাদের অভ্যাস তো পরিবর্তন হয় নাই। তারা এখানে যারা আমাদের সুবিধাবাদী নেতারা আছেন, তাদের সাথে যোগ সাজস করে তারা আবার এই মামলা বাণিজ্য করছে। তা আজকে যদি একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকতো, তাহলে কিন্তু এই জিনিসগুলো ঘটতে পারতো না। তো ইনশাআল্লাহ আগামীতে ধানের শীষের বিজয় হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে। আমাদের আগামী প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব দায়িত্বে আসবেন এবং তখন এগুলা উনি কঠোর হস্তে দমন করবেন। কিন্তু তার পূর্বে আমাদের কিছু কাজ আছে। আজকে আপনারা যা বক্তব্য বলেছেন, আপনাদের পরামর্শ আমরা নিয়েছি, আপনাদের সমালোচনা আলোচনা সবই আমরা নিয়েছি। আমাদের নেতৃবৃন্দরাও বক্তব্য রেখেছেন তার প্রেক্ষিতে। আমিও আজকে কিছু পয়েন্ট আপনাদের জন্য নিয়ে এসেছি, যে আপনাদের সাথে আমি এই জিনিসগুলা আলোচনা করব, যে এই ব্যাপারে আপনারা একমত কিনা।
যেহেতু আমাদের নির্বাচন খুব বেশি দেরি নাই, আর মাত্র 5 মাস বাকি, তো খুব দ্রুততম সময়ের মধ্যে আমাদেরকে দলীয় কোন্দল কমিয়ে এনে আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। আজকে এখানে বাসন থানার যেসব নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং যারা উপস্থিত নাই, সুরেশ ভাই একটু ব্যাখ্যা দিয়েছেন যে হ্যাঁ, সভাপতি সাহেবের সাথে আমারও কথা হয়েছে, সুনীল ভাইয়েরও কথা হয়েছে, এবং ওনারা আমরা বলেছেন প্রথমে এখানে আসার কথা, ওনারা উপস্থিত থাকবেন। উনি এই জায়গার কথা বলেছিলেন যে সালনায় হলে ভালো হয়। তো আমি ভাবলাম যে কাউল দিয়ার পূর্বে হয়তো সকালবেলায় বাসনের প্রোগ্রামটা করে ফেলি। তো তারপর কালকে রাতে বলতেছেন যে না, বাসনের অনেক নেতৃবৃন্দ চাচ্ছেন যে বাসনেই আমরা যেন একটা প্রোগ্রাম করি, তারা আর একটু সময় নিয়ে যে পরবর্তীতে একটা ডেট দিবেন। তো ভালো কথা, আমরা তাহলে আজকে যারা বসলাম আবার প্রয়োজনে আমরা বাসনে বসবো সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে, এবং সেখানে আমরা আরেকটি মত বিনিময় সভা বা কর্মী সভার আয়োজন করব। তো যে বিষয়গুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছিলাম যে দলীয় কোন্দল ও মত পার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে দলের স্বার্থে আমাদেরকে এখন কাজ করতে হবে। কারণ এখন কিন্তু অভিযোগ আপনারা যা করছেন সেগুলো আমাদের মাথায় আছে, আমরা নোট করে রাখছি, এবং আপনিও চিনেন আমিও চিনি তাদের কারণে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো তাদের এই 4-5 জনের জন্য কিন্তু আমরা সবাই ক্ষতিগ্রস্ত হতে পারি না, কারণ আমরা সকলেই নির্যাতিত। সুতরাং আমাদেরকে আমাদের এই অবস্থান ধরে রাখতে হবে। ধানের শীষের পক্ষে যে অবস্থান আছে, মানুষের যে জনমত আছে, যে জনপ্রিয়তা আছে, সেটাকে রক্ষা করতে হবে। কারণ একদিকে জামাত ষড়যন্ত্র করছে, আরেকদিকে দলের কিছু বিপদগামী নেতাকর্মী বা মানুষের জন্য আমাদের কিন্তু দলের ক্ষতি হচ্ছে, সেটা আমরা হইতে দিতে পারি না। তাই আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে তাদের। সেই জন্য আমরা আসন ভিত্তিক এবং মানে থানা ভিত্তিক কিছু উপদেষ্টা কমিটি করব। এইখানে কমিটির যারা আছেন বিএনপির কমিটিতে তারাও থাকবেন, বা আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন বা এখানে পেশাজীবীও হইতে পারে, তাদেরকে নিয়ে আমরা একটা কমিটি করব, উপদেষ্টা কমিটি। সেই উপদেষ্টা কমিটি আবার বিভিন্ন ওয়ার্ডে তারা কমিটি করবে, সেখানেও 3টি কমিটি আমরা করব। কারণ আমাদের নির্বাচনী প্রচারণাটা কিন্তু চালাতে হবে 3টা কমিটির মাধ্যমে। একটা হলো গিয়ে যে গ্রামে যারা মুরব্বী আছেন, সিনিয়ররা আছেন, তাদের জন্য। আবার আরেকটা টিম করতে হবে মহিলাদের জন্য। এখানে আমাদের মহিলা দল আছে, তারা ব্যবস্থা নেবেন, কিন্তু পাশাপাশি আমাদের যারা ঘরের মা বোনরা আছেন তাদেরকেও কিন্তু নামতে হবে। আমাদের নিজেদের ঘর থেকে শুরু করতে হবে। আমাদের স্ত্রী সন্তান যারা আছেন তাদেরকে দিয়ে আমরা একটি কমিটি করব, যেন তারা পাড়ায় মহল্লায় সেই ধানের শীষের প্রচারণার জন্য অংশগ্রহণ করে। আরেকটি কমিটি আমাদের তরুণদেরকে দিয়ে করতে হবে, কারণ আপনারা জানেন যে আমাদের ভোটারদের মধ্যে 60% কিন্তু তরুণ, এবং গাজীপুরের এই 2 আসনের ভোটারদের মধ্যে, শুধু 2 আসন না, গাজীপুরের সব জায়গায় বা সারা বাংলাদেশে 50% হচ্ছে কি মহিলা। তো আমরা এখানে পুরুষ ভোটাররা যারা আছেন বা নেতৃবৃন্দ আছেন বা আমাদের সহকর্মীর ভাইয়েরা আছেন, তারা কিন্তু মহিলাদের কাছে আমরা যেতে পারছি না, কারণ আমাদের মহিলাদের সংখ্যা কম। আমাদের মহিলা দল, ছাত্র দল, এদের সংখ্যা তো আমরা বাড়াইতে পারি না এই বিরত আন্দোলনের সময়। কারণ আজকে এই যে ছাত্র দলের কথা অনেকে বললেন, ডাকসুর কথা, জাকসুর কথা, কেন এরকম হয়েছে? গত 17 বছর কি ছাত্র দল ওখানে প্রোডাকশন হয়েছে? ছাত্র দল ছিল? ছাত্র দল তো ঢুকতে পারে নাই ওখানে। আওয়ামী লীগ, ছাত্রলীগ ছিল, আর জামাত কি করছে? ছাত্রলীগের পেটের ভিতরে ঢুকেছিল। তারা এতদিন ছাত্রলীগ ছিল, এখন তাদের খোলস থেকে বেরিয়ে এসে তারা এখন জামাত হয়েছে, ছাত্র শিবির হয়েছে। তো তারা কিন্তু, হ্যাঁ, এই জন্যই বলা হয় তাদেরকে মুনাফিক, কারণ তারা একবার বিএনপির সাথে ছিল, মনে আছে আপনাদের, আবার তারপর আওয়ামী লীগের সাথে গেছে। এটা শুধু তাদের স্বার্থ, রাজনৈতিক স্বার্থের জন্য তারা
এগুলা করে। তো আজকেও যে তারা পিআর করছে, তারা যে নির্বাচন পিছিয়ে দিতে যাচ্ছে, নির্বাচন বানচাল করতে যাচ্ছে, শুধু এই কারণে, কারণ তারা জানে যে তারা ভোটের মাধ্যমে নির্বাচন হলে সাধারণ জনগণ তাদেরকে ভোট দিবে না। তাদের সিট মাত্র 4-5টা বোধ হয় না, 96 সালে কয়টা হয়েছিল? হ্যাঁ না তিনটা তো তিনটা নয়, এতদিনে 3 দুগুণে 6টাই হয়েছে বা 7টা হয়েছে, এই তো। এই জন্যই তারা পিআর করে, যে পিআর পাইলে তারা হ্যাঁ হয়তো 21টা সিট পাবে। তো যাই হোক বন্ধুগণ, তো এই জন্য আমাদের কিছু পদক্ষেপ নেওয়া উচিত, কারণ আমরা যেন হেলাফেলা না করি। এই যে সুযোগ সৃষ্টি হয়েছে, আমরা যেন কোনো ভুলে আমাদেরকে নিজেদের দল ক্ষতিগ্রস্ত না করি, দলকে এবং নিজেদেরকে ক্ষতিগ্রস্ত না করি। তাই আমাদেরকে সচেতন হইতে হবে, আমাদেরকে মানুষের কাছে যাইতে হবে এবং ধানের শীষের ভোটের জন্য আমাদেরকে কাজ করতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হবে। তো এই লক্ষ্যে আমাদের কিছু ওয়ার্ড ভিত্তিক কমিটি করতে হবে, 3টি প্রচারণা কমিটি, সেখানে পুরুষ, মহিলা এবং তরুণদের সমন্বয়ে 3টি কমিটি করা দরকার। এবং তারা আবার এই ওয়ার্ড কমিটিগুলো আবার মহল্লা ভিত্তিক কমিটি করবে, কারণ একটা ওয়ার্ডে হয়তো 5টা গ্রাম ছিল বা 3টা গ্রাম ছিল, তারা আবার এই কমিটিগুলো করবে। পাশাপাশি আমাদেরকে এখন থেকেই কেন্দ্র কমিটিগুলা করে ফেলতে হবে। কেন্দ্র আমাদের গাজীপুর 2 আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে 166। 166টি কেন্দ্র এবং বুথ থাকবে 985টি। এখানে আমাদের কেন্দ্র কমিটি যে করা হয়, সেখানে সেট এ, সেট বি, সেট সি, আমাদেরকে হয়তো 3000 কর্মী লাগবে এক একটা সেটে, যারা এজেন্ট থাকবে। তো সেই এজেন্টদের প্রশিক্ষণের ব্যাপার আছে, কারণ দীর্ঘদিন যেহেতু ভোটের সাথে মানুষের সম্পর্ক নাই, সেহেতু অনেকেই কিন্তু ভুলে গেছে যে প্রশিক্ষণটা সেটা নিতে হবে। এবং আমাদের যারা জনগণ আছেন, তারাও কিন্তু যেহেতু ভোট দিতে যান নাই এই গত 17 বছর, তারাও কিন্তু ভুলে গেছে। আবার অনেকে মনে করতে পারেন যে বিএনপি তো পাশ করেই যাবে, তা আমার ভোট দিয়ে লাভ কি। তো সেটা যেন না হয়, কারণ তাহলে কিন্তু ভোটের কাস্টিং কমে যাবে। কারণ বিএনপি একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে, সেখানে ভোটের কাস্টিং থাকতে হবে হাই। কারণ মানুষের মধ্যে যে আনন্দ, এতদিন পরে মানুষ ভোট দিতে যাবে, সেটা যেন পরিলক্ষিত হয়, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। যারা আমাদের মধ্যে একটা আগে ছিল যে গ্রামের যারা মুরব্বীরা আছেন, যারা হয়তো হাইটা ভোট কেন্দ্রে যেতে পারেন না, তখন কিন্তু রিক্সা দেওয়া হইতো, তারপরে তাদেরকে নিয়ে যাওয়া হইতো, এক একটা টিম আলাদা করে দিয়ে দেওয়া হইতো, যে তাদেরকে যেন বাসা থেকে নিয়ে যায় এবং প্রায় সকালবেলায় যে আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদেরকে নিয়ে গিয়ে আগে ভোটটা দিয়ে দেওয়া। এবং সেই ব্যাপারে আমাদের কিন্তু যারা এই ভলেন্টিয়ার থাকতো, তারা কিন্তু কাজ করতো, তাদেরকে আগায় দিত ভোট কেন্দ্রে। তো সেই কাজগুলো কিন্তু এখন আবার করতে হবে, কারণ এখন যে তরুণ সমাজ আছে, তারাই তো এই কাজগুলো করবে, তারা তো ভোটের সাথে তাদের সম্পর্কই নেই। তো আমাদেরকে এই কাজগুলো কিন্তু করতে হবে, পাশাপাশি প্রচারণার কাজে নামতে হবে। এবং এছাড়াও যেহেতু আপনারা বলছেন গাজীপুর 2 আসন তথা পুরা গাজীপুরই, এই গাজীপুর 2 আসন তো মাত্র ভাগ হলো সেদিন। অধ্যাপক মান্নান সাহেব, আপনাদের প্রিয় নেতা, যিনি আজকে আমাদের মাঝে নেই, তো তার উপর যে নির্যাতন, জুলুম, অত্যাচার হয়েছে ফ্যাসিবাদ সরকারের সময়, সেটা আপনাদের মানুষের কাছে তুলে ধরতে হবে। এবং উনি যে মন্ত্রী থাকা অবস্থায়, মেয়র থাকা অবস্থায় যতটুকুই উন্নয়ন করতে পেরেছেন, সেটাও আপনাদের মানুষের কাছে তুলে ধরতে হবে। কারণ ওনার উন্নয়নের সবকিছু কিন্তু এখনো গাজীপুরে বিদ্যমান আছে এবং সেগুলা কিন্তু মানুষ, কারণ উনি যে স্কুল, কলেজ, মাদ্রাসা করে দিয়ে গেছেন, সেগুলাই কিন্তু আছে। নতুন করে কোনো কলেজ আমি হইতে দেখি নাই এই গত 17 বছরে।
এবং রাস্তাঘাট ব্রিজ, ওই যে একদিন বাড়িয়াতে গেলাম, বাড়িয়াতে উনি যে 2টি ব্রিজ করে দিয়ে গিয়েছিলেন সেই 2টি ব্রিজই আছে, নতুন করে কোনো রাস্তাঘাট সেখানে হয়নি। তো বন্ধুগণ, সেই ব্যাপারে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং আরো কিছু বিষয় আছে যে যেহেতু আগামী শীতে এই নির্বাচন হতে যাচ্ছে, আমাদের বিভিন্ন গ্রামে, ওয়ার্ডে, অঞ্চলে কিন্তু এটা হলো যে ওয়াজের মৌসুম। এই সময় ওয়াজ মাহফিল এবং ইসলামিক বিভিন্ন মাহফিল হয়। সেইখানে যেন কোনোভাবেই এই জামাতের বন্ড বক্তারা যেন ঢুকে যেতে না পারে, সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। কারণ তারা কিন্তু মানুষকে বিভ্রান্ত করবে। তো সুতরাং আপনারা যারা আছেন, যে ওয়াজগুলো হবে সেখানে আপনারা বক্তা ঠিক করার সময় ভেবে চিন্তে ঠিক করবেন। কারণ ওনারা এসে কিন্তু এখানে ধর্ম প্রচারের নামে বিভ্রান্ত করে যাবে এবং জামাত ইসলামের রাজনীতি প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। তো সেই চেষ্টা যেন না হয়, সেদিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। যেন ওয়াজের সময় আপনারা যে বক্তা নির্বাচন করবেন সেখানে যেন আপনারা এমন কাউকে নির্বাচিত না করে যিনি জামাত ইসলামের রাজনীতির সাথে সম্পৃক্ত। তো সেই ব্যাপারে আপনারা লক্ষ্য রাখবেন। আরো একটি বিষয় আছে যে আমাদের এই সময়ে এই শীতে অনেক খেলাধুলাও হয়। সেই খেলাধুলার মাধ্যমে আমাদের তরুণ সমাজকে সম্পৃক্ত করা, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন এই ধরনের আয়োজন করা, পাশাপাশি যারা আমাদের প্রবীণরা আছেন তাদেরকেও বিভিন্ন খেলায়, আমাদের গ্রামের ঐতিহ্যবাহী অনেক খেলা আছে না, সেখানেও তাদেরকে সম্পৃক্ত করা। আমরা ওই যে চ্যানেলাইতে দেখি না, মাটি ও মানুষের একটা কি, হ্যাঁ শাহিন সিরাজের প্রোগ্রাম, ওখানে কিন্তু অনেক ধরনের খেলা থাকে যারা আমাদের মানে কৃষকরা সেখানে যুক্ত হয়। তো সেই ধরনের খেলার আয়োজন আপনারা করতে পারেন। তো এটা আমার মনে হয় যে মানুষের মধ্যে একটা ভালো সাড়া দিবে। তো এই ধরনের কিছু কাজ আমাদেরকে করতে হবে। প্লাস আপনার পরিবেশ ভারসাম্য রক্ষায় গাছ লাগানো, মাছের পোনা অবমুক্তকরণ থেকে শুরু করে যে সকল কাজ, খাল নালা পরিষ্কার, এগুলো আমাদেরকে নিজেদেরকে সমাজের বিভিন্ন কাজে আমাদেরকে সম্পৃক্ত হইতে হবে। সেখানে এভাবে করতে পারলেই কিন্তু আমরা মানুষের কাছে আরো বেশি কাছে যেতে পারবো। এছাড়া আমাদের এই কমিটিগুলো নিয়ে আমরা যেন প্রত্যেকটা ওয়ার্ডে খুব শিগগিরই, এখন থেকে ধরেন আর 2 সপ্তাহ 3 সপ্তাহ পরেই আমরা ওয়ার্ড ভিত্তিক প্রোগ্রাম দিব। সেই কর্মসূচিগুলোতে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সহ আমি সহ ওখানে যাব। এক একটা ওয়ার্ডে আমরা মনে করেন যে উঠান বৈঠক থেকে শুরু করে কিছু হয়তো এই ওয়াজ মাহফিল বা আপনার খেলাধুলা এই ধরনের প্রোগ্রামও থাকতে পারে। এছাড়া পথসভা আয়োজন আপনারা করবেন। সেই ওয়ার্ড ভিত্তিক কর্মসূচিগুলো আমরা অল্প কিছু দিনের মধ্যে দিয়ে দিব। প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা যাব। তো আপনারা ঐক্যবদ্ধ থাকেন, ইনশাল্লাহ ধানের শীষের বিজয় হবে। আমরা এই গাজীপুর 2 আসন বিশেষ করে এখন যেহেতু ছোট হয়ে আসছে, এটা মান্নান সাহেবের ঘাঁটি, এটা তো ঠিক। আপনার এই বাসন থানা কাউলদিয়ার ঠিক পার্শ্ববর্তী, উনি কাউলদিয়া যেরকম ভোট পাইতেন বাসনেও ঠিক একই ভোট পাইতেন এবং এখানে বাসনে বেশি পাইতেন। তো ইনশাল্লাহ এইবারও বাসনে আপনারা যদি কাজ করেন, একটা জিনিস আমাদের মধ্যে সচেতন থাকতে হবে, কারণ এখন কিন্তু আগের মতো নাই। এখন এখানে 60% বাইরের লোক আছে, বাইরের মানুষ আছে। মিল ফ্যাক্টরি যেহেতু আছে, এটা একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, এখানে কিন্তু বাইরের মানুষ বেশি আছে। তো এই জন্য আপনাদেরকে তাদের কাছেও যাইতে হবে। পাশাপাশি এখানে কিছু সমিতি আছে, যেমন নোয়াখালী সমিতি, ময়মনসিংহের সমিতি, বিভিন্ন আঞ্চলিক যে সমিতিগুলো আছে তাদের সাথেও আপনাদের বসতে হবে। প্লাস সমমনা দলগুলো যারা আছে, যারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সাথে ছিল, তাদের সাথেও আপনাদের সংযোগ বাড়াইতে হবে, কারণ তাদেরকেও আমাদের এই নির্বাচনী প্রচারণার মধ্যে কিন্তু সংযুক্ত করতে হবে, সম্পৃক্ত করতে হবে। তো এই জিনিসগুলো যেন আমরা খেয়াল রাখি। ইনশাল্লাহ আমরা যেন আর ঘরে বসে না থাকি এবং মা বোনদের কাছে যাই
আমাদের যারা উপদেষ্টা কমিটি আমরা করব খুব শিগগিরই, তারা আপনাদেরকে আবারও নির্দেশনা দিবেন এবং ওই কর্মী সভায় আমরা আবারও নির্দেশনা দিব এবং তারপরে আমরা ইনশাআল্লাহ গণসংযোগে নেমে যাব। পথসভা, কর্মী সভা করে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে যাব। তো আজকে আর আমার বক্তব্য আমি দীর্ঘায়িত না করি, ইনশাআল্লাহ আপনারা যদি আমার সাথে থাকেন আমি আপনাদের পাশে থাকবো এই ওয়াদা করছি। এবং যত ষড়যন্ত্রই হোক সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।